আমার এই আলোচনাটার নাম আমি দিয়েছি ঋত্বিক ঘটকের সিনেমা পূর্ব থেকে দেখা। পূর্ব থেকে দেখার অর্থ দুরকম হতে পারে। পূর্বাপর মানে ঋত্বিক ঘটকের শিল্পী জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখা, এবং পূর্ব অর্থাৎ পূর্ববঙ্গ থেকে দেখা। যে পূর্ববঙ্গ ছিল ঋত্বিকের সবিশেষ প্রিয়, এবং যে পূর্ববঙ্গের ব্যাপারে ঋত্বিক আজীবন ছিলেন গভীরভাবে আবেগ তাড়িত। ঋত্বিক ঘটকের প্রথম চলচ্চিত্র নাগরিক নিয়ে আলোচনাটা শুরু করা যাক। পূর্ববঙ্গ থেকে বিতাড়িত উদ্বাস্তু কিছু নারী পুরুষের কলকাতা মহানগরে মানবিক মর্যাদা নিয়ে টিকে থাকার সংগ্রামকে, তার সকল কারুণ্য ও কঠিন বাস্তবতা সহ এ ছবিতে তুলে ধরলেন ঋত্বিক ঘটক। দেখালেন দেশভাগ কিভাবে সৃষ্টি করেছে অসহনীয় বেকারত্ব ও দারিদ্র্য, কতভাবেই না ঘটিয়েছিল মানবতার ক্ষয়। এবং বাস্তবতার এই নিষ্করুণ চিত্রায়ন নাগরিক ছবিটাকে এনে দিয়েছে একটা বড় রকম সামাজিক ঐতিহাসিক গুরুত্ব আরও বেড়েছে, কারণ এটা এমন একজন চলচ্চিত্র নির্মাতার প্রথম ছবি যার নির্মাণ শৈলী ও দর্শন পরবর্তীকালে ভারতবর্ষের চলচ্চিত্রে খুব সুগভীর এক প্রভাব ফেলবে, আর সে প্রভাব চলতে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে। নাগরিক ছবিটা নির্মিত হয় 1952 সালে, তবে ছবিটা মুক্তি পায় বেশ কয়েক বছর পরে। সত্যজিৎ রায় এক স্মরণ সভায় বলেছিলেন যে নাগরিক ছবিটা যথাসময়ে মুক্তি পেলে নতুন ধারার বাংলা ছবির পথিকৃতের সম্মানটা হয়তো ঋত্বিক ঘটকই পেতেন। নাগরিক ছবির একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সে সময় আমরা একটা অন্য ধরনের অভিনয়ের রীতি দেখলাম ওনার ছবিতে, যাকে অনেকে পরে বলেছেন একটু উচ্চকিত অতি অভিনয়। এবং আমরা পরে দেখব ছবির পর ছবিতে ঋত্বিক ঘটক এটাই করেছেন, তার ছবির চরিত্ররা একটু উচ্চকিত অভিনয় করেছেন, কিছুটা থিয়েটারি ঢঙে এবং মেলোড্রামাটিক। এবং ঋত্বিক ঘটক পরে বলেছেন, খুব দৃঢ়ভাবেই বলেছেন, যে মেলোড্রামা ইজ অলসো অ্যান আর্ট ফর্ম। মেলোড্রামা করেছেন বলে তিনি নিজেকে কোনো অপরাধী মনে করেননি, মনে করেছেন এটাও একটা আর্ট ফর্ম, এবং বিশ্বাস করেছেন আমাদের বাঙালিদের প্রকাশভঙ্গি একটু আবেগতাড়িতই হয় সাধারণত। বিশ্বাস করতেন যে অভিনেতাদের অতিনাটকীয়ভাবে ভাব প্রকাশের উপাদানটা আমাদের বাঙালি সংস্কৃতিরই একটা অংশ। তাছাড়া মনে রাখতে হবে, ঋত্বিক ঘটক মঞ্চ নাটকের জগৎ থেকে চলচ্চিত্র নির্মাণে এসেছিলেন, ফলে ওর উপর মঞ্চ নাটকের উচ্চকিত অভিনয় রীতির একটা প্রভাব যে রয়ে যাবে সেটা হয়তো অস্বাভাবিক ছিল না। তবে উদ্বাস্তু জীবনের কঠোর জীবন সংগ্রাম অত্যন্ত সফলভাবে দেখতে পারা এবং ঋত্বিক ঘটকের মতো সত্যিকারের উঁচু মানের এক চলচ্চিত্রকারের প্রথম ছবি হিসেবে নাগরিক ছবিটার একটা ঐতিহাসিক গুরুত্ব চলচ্চিত্র ইতিহাসে চিরকালই রয়ে যাবে। ঋত্বিক ঘটকের দ্বিতীয় চলচ্চিত্র অযান্ত্রিক 1958 সালে এক মুক্তাসম সৃষ্টি। যুগে যুগেই যন্ত্র মানুষের আন্তঃসম্পর্ক শিল্প শিল্পীদের এক বিশেষ আগ্রহের বিষয় হয়ে রয়েছে। ফ্রিজ ল্যাংয়ের মেট্রোপলিস বা চ্যাপলিনের মডার্ন টাইমসের কথা স্মরণ করুন। তবে ছোট নাগপুরের আপাত রুক্ষরান ল্যান্ডস্কেপের মাঝে কিছুটা খ্যাপাটে ড্রাইভার বিমল ও তার পুরনো জবরজং জগত্তল গাড়িটার মধ্য দিয়ে মানুষ ও যন্ত্রের যে গভীর আন্তঃসম্পর্ক ঋত্বিক এই ছবিটাতে আঁকলেন তা এক কথায় অনবদ্য, এবং যা অযান্ত্রিক চলচ্চিত্রটাকে এক ক্লাসিকে রূপান্তরিত করেছে। গোটা ছবিটা শ্যুট করা হয়েছে আউটডোরে। যে অসামান্য নান্দনিকতায় পুরুলিয়া ঝাড়খণ্ডের ল্যান্ডস্কেপকে ঋত্বিকর ক্যামেরায় তুলে ধরেছেন, তা সিনেমার পর্দায় ল্যান্ডস্কেপের ব্যবহারের ক্ষেত্রে একটা টেক্সট ফিল্মেরই উদাহরণ হতে পারে। আর যে নানাবিধ মাত্রায় সূক্ষ্মতায় বিমল ও জগদ্দল গাড়িটার পারস্পরিক আন্তঃসম্পর্ক এবং এই দুজনের সঙ্গে স্থানীয় আদিবাসীদের সম্পর্কের বয়ান ছবিটাতে ছড়িয়ে রয়েছে, তা তো মনস্তাত্ত্বিক সম্পর্ক বিচারে হতে পারে সমাজ বিজ্ঞানীদের কাছে রীতিমতো এক গবেষণার বিষয়। অযান্ত্রিক ছবিটার দৃশ্যের পর দৃশ্য আমরা উল্লেখ করতে পারি, যেখানে চিত্রকল্পের নান্দনিকতা ও সাউন্ড ট্র্যাকের শব্দের নানাবিধ সূক্ষ্ম ব্যবহার দর্শকদের মুগ্ধ না করে পারে না।
তবে ছবিটার একটা দৃশ্য একটু আলাদা করেই বলতে চাই, তা হচ্ছে ছবিটার শেষ দৃশ্যটা। বিমলের এত প্রিয় জগদ্দল গাড়িটাকে ভেঙে স্ক্র্যাপ হিসেবে কিনে নিয়ে যাচ্ছে এক মারোয়ারি ব্যবসায়ী। আমরা দেখছি ফ্রেমের পাশে গির্জার একটা ক্রস, অসহায় ভঙ্গিমায় দাঁড়িয়ে রয়েছে বিমল, যিশুর মতোই যেন ক্রসবিদ্ধ সে। ধনতন্ত্র লোভের হাতে নিহত এই যুগের এক যিশুই যেন হয়ে ওঠে আমাদের খ্যাপাটে ড্রাইভার বিমল। অযান্ত্রিক ছবিটার এই শটটা ছবিটাকে এক অনন্য গভীরতায় পৌঁছে দিয়েছে, যা ভারতবর্ষের খুব কম চলচ্চিত্রই পৌঁছতে পেরেছে। তবে অযান্ত্রিক চলচ্চিত্রটার একটা বিষয় কিছুটা আলাদাভাবেই উল্লেখের দাবি রাখে, আর তা হচ্ছে চলচ্চিত্রটাতে শব্দের অসামান্য কিছু ব্যবহার। ছবিটার সাউন্ড ট্র্যাকে যত শব্দ ব্যবহৃত হয়েছে তা জগদ্দল গাড়িটার হর্ন বা পুরনো গাড়িটার বিচিত্র নানা শব্দ, দ্রুতগামী ট্রেনের শব্দ, বুলাকি পাগলার টিনের থালার আওয়াজ, এসব কিছুর এত সূক্ষ্ম নান্দনিক সব ব্যবহার গোটা ছবিটাতে ছড়িয়ে রয়েছে, যা তা কান এড়াতে পারে না। ছবিটার সাউন্ড ট্র্যাকে শব্দের সৃজনশীল ব্যবহারে ঋত্বিকের অসামান্য দক্ষতার একটা উদাহরণ দেই। মেয়েটা ট্রেনে করে চলে যাচ্ছে, হাতে ট্রেনের টিকিট নিয়ে বিমল টিকিট টিকিট বলে ট্রেনটার পাশে প্ল্যাটফর্ম দিয়ে ছুটে চলেছে। মেয়েটাও যেন ওকে কিছু বলে, কিন্তু ট্রেনের গতি বলতে চাইছিল, কিন্তু ট্রেনের গতিবেগ কিন্তু চলন্ত ট্রেনের চাকার শব্দে আমরা পরিষ্কারভাবে শুনতে পাই না যে মেয়েটা বিমলকে ঠিক কি বলেছিল। ট্রেনের গতিবেগ বাড়তে থাকে এবং একসময় মেয়েটার ক্ষীণকণ্ঠ হারিয়ে যায় ট্রেনের তীব্র যান্ত্রিক আওয়াজে। একই সঙ্গে যেন বিমলের জীবন থেকেও হারিয়ে যায় কোনো নারীর প্রেম, বিবাহ ও গৃহী হওয়ার সকল সম্ভাবনা। কেবলমাত্র শব্দের ব্যবহারের মাধ্যমেই কাহিনী ও এই দুই চরিত্রের সম্পর্কে এত নিগুড় কিছু কথা বলে ফেললেন ঋত্বিক ঘটক, যা এই দৃশ্যটাকে অত্যন্ত সিনেম্যাটিক করে তুলেছে। ঋত্বিকের পরের ছবি বাড়ি থেকে পালিয়ে 1959 সালে, কিছুটা ভিন্ন ঘরানার ছবি। বালক কাঞ্চনের বাড়ি থেকে পলায়ন ও বিশাল কলকাতা মহানগরে ঘোরাফেরা, নিম্নবর্গের নানা মানুষদের সঙ্গে পরিচয় বিচরণের মধ্য দিয়ে অন্য এক জগতের এবং অন্য এক ঋত্বিকেরও যেন পরিচয় আমরা পাই। তবে বাড়ির বাইরের হাতছানি ও বাঁধন ছেড়ে পলায়ন, অপার স্বাধীনতার অন্বেষা, নতুন বাড়ির সন্ধান, এসব কিছুই অবশ্য ঋত্বিকের জীবন দর্শনেরই অংশ, এবং আমরা ক্রমশ জানব যে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। বাড়ি থেকে পালিয়ে ছবিটাতে প্রচুর শিশুতোষ উপাদান রয়েছে, কিন্তু ঋত্বিকের ছবির মধ্য দিয়ে বালক কাঞ্চনের মুক্তির যে আকাঙ্ক্ষা দেখিয়েছেন তা যেন তার স্রষ্টারও মুক্তির আকাঙ্ক্ষা, হয়তো আমাদেরও আকাঙ্ক্ষা। বাড়ি থেকে পালিয়ে ছবিটার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কলকাতার নিচুতলার সাবঅল্টার্ন মানুষদের কিছু চরিত্র ও জীবনযাপনকে ঋত্বিক যেভাবে এই ছবিটাতে তুলে ধরেছেন, তাতে আপাতত শিশুতোষ একটা চলচ্চিত্রও যেন হয়ে ওঠে গভীর সমাজ বাস্তবতার এক দর্পণে। বাস্তব জীবনের সে দর্পণ দেখে বালক কাঞ্চনে একসময় উপলব্ধি করে যে এই কলকাতা মহানগর কোনো কল্পলোকের স্বর্গ নয়, এ এক কঠিন জীবন সংগ্রামের জায়গা। বাড়ি থেকে পালিয়ে ছবিটার একটা সামাজিক ঐতিহাসিক গুরুত্ব তাই সবসময় রয়ে যাবে। ঋত্বিক ঘটকের সবচেয়ে জনপ্রিয় ছবি হয়তো মেঘে ঢাকা তারা। পূর্ববঙ্গের এক উদ্বাস্তু পরিবারের অত্যন্ত দারিদ্র্যপীড়িত জীবনে ও মানবতার টিকে থাকার সংগ্রামের যে করুণ চিত্র ঋত্বিকের ছবিটাতে এঁকেছেন, তা যুগ যুগ ধরেই দর্শকদের এক গভীর করুণ রসে আপ্লুত করেছে। কি চরিত্র নির্মাণে, কি অভিনয়ে, কি আবহ সঙ্গীতে অথবা সাউন্ড ট্র্যাকে শব্দের নানাবিধ শৈল্পিক ব্যবহারে সিনেমা শিল্পের এই সব দিকগুলোর বিবেচনাতেই মেঘে ঢাকা তারা ঋত্বিক ঘটকের এক অনবদ্য সৃষ্টি। ঋত্বিক ঘটকের শৈল্পিক যন্ত্রণার যে মূল নির্যাসটা বাংলা ভাগের ক্ষত, এই ছবিটাতেও ফুটে উঠেছে গভীরভাবে। মেঘে ঢাকা তারা নির্মাণ শৈলী অত্যন্ত উঁচু মাপের এবং অত্যন্ত দগ্ধ ও বিদগ্ধ এক শিল্পীর কাজ। কি সাদা কালো সিনেমাটোগ্রাফিতে, কি আলো ছায়ার ব্যবহারে, অসামান্য কিছু ক্লোজ আপ ও কম্পোজিশনে, অর্থবহ নানা সংলাপ কিংবা সাউন্ড ট্র্যাকে আবহ সঙ্গীতের প্রয়োগে এবং নানা রকম এফেক্ট সাউন্ডের খুবই বুদ্ধিদীপ্ত সফল ব্যবহার মেঘে ঢাকা তারা ছবিটাকে করে রেখেছে চির আকর্ষণীয়। শিল্পের এক বড় এক কাজ যদি হয়ে থাকে দুঃখবোধ সৃষ্টি করা, যেমনটি অ্যারিস্টটল বলেছিলেন পিটি অ্যান্ড টেরর,
তাহলে মেঘে ঢাকা তারার মূল প্রোটাগনিস্ট নিতার মাধ্যমে বেদনার যে গভীর আরতি ঋত্বিকের ছবিটাতে পর্দায় এত সফলভাবে তুলে ধরেছেন যে যুগ যুগ ধরেই বাঙালি দর্শককে তা বেদনার্ত করে যাবে। অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছেন চরিত্র উপযোগী, যদিও কারো কারো অভিনয় হয়তো কিছুটা অতি অভিনয় দোষে দুষ্ট। তবে আমরা এতদিনে জেনে গেছি যে এই মেলোড্রামিক অভিনয়ের ব্যাপারটা ঋত্বিকের সচেতন এক প্রয়োগ এবং ওর শিল্প চেতনারই এক অবিচ্ছেদ্য অংশ। সিনেমার অতি অভিনয়কে ঋত্বিক নিজে কোনো দুর্বলতা বলে মনে করেননি, বরং এ বিষয়ে ওর দৃষ্টিভঙ্গি বেশ মৌলিকই এবং তা হলিউডের বা স্তানিস্লাভস্কির অভিনয় রীতি থেকে একেবারেই আলাদা। আমি মনে করি যে কোনো শিল্পকর্মের এক বড় উপাদান হচ্ছে বহুস্তরীয় হওয়া। মেঘে ঢাকা তারা সর্বত অর্থেই এক বহুস্তরীয় শিল্প। আপাত দৃষ্টিতে এই ছবি পূর্ববঙ্গ থেকে বিতাড়িত এক দরিদ্র উদ্বাস্তু পরিবারের চরিত্রদের জীবনে পাওয়া না পাওয়ার এক করুণ কাহিনী, কিন্তু আপাত এই কাহিনীর পিছনে ঋত্বিক ঘটক গভীর অর্থবহ কিছু পৌরাণিক ইঙ্গিতও যেন রেখে যান, বিশেষ করে হতভাগিনী নিতা চরিত্রতার মধ্যে। নিতা, যার জন্মদিন ছিল জগদ্ধাত্রী পূজার দিন, ও যে পাহাড়ে যেতে চেয়েছিল এবং একদিন সে পাহাড়েই ফিরে গেল, একালের এক পার্বতীই যেন এই দরিদ্র উদ্বাস্তু পরিবারের তরুণীটি। ঋত্বিক খুব অর্থবহভাবেই নিতার কিছু দৃশ্যের সাউন্ড ট্র্যাকে আয় রে উমা ফিরে আয় গানটা ব্যবহার করে বাঙালির শত শত বছরের গৌরী দানের বেদনা এবং মা দুর্গার আশাও ফিরে যাওয়ার প্রতীকী রূপটাকেই যেন তুলে ধরলেন। পৌরাণিক মিথের এসব ইঙ্গিতবহ ব্যবহার মেঘে ঢাকা তারা ছবিটার অত্যন্ত সমৃদ্ধ দিক, যা এই ছবিটাকে সুগভীর ও বহুস্তরীয় করেছে। মেঘে ঢাকা তারা ছবিটার ক্যামেরার কাজও খুব উচ্চ প্রশংসার দাবি রাখে। সিনেমাটোগ্রাফির ব্যাপারে নিতার আলো ছায়ার কিছু শট, অসাধারণ কিছু ক্লোজ আপ এবং লেন্সিং ও কম্পোজিশনের কিছু কিছু ক্ষেত্রে ঋত্বিক ঘটক এই ছবিতে খুবই মৌলিকত্বের পরিচয় দিয়েছেন। একটা বিশেষ শটের কথা বলি। পরিবারটির ব্যর্থ অসহায় পিতাও যখন উঠানে দাঁড়িয়ে বলে আই অ্যাকিউজ, কাকে, এ প্রশ্নের জবাবে কিছু বলেন না, কেবল চুপ করে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকেন। ঋত্বিকের ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে পৌর পিতার সামনের দিকে বাড়ানো তর্জনীর আঙ্গুলটাকে এমনভাবে ধরে তা যেন ক্যামেরার সামনে প্রায় একটা নরম লিঙ্গের মতো অসহায়ভাবে ঝুলতে থাকে। এক ব্যর্থ পিতার ব্যর্থ ক্ষোভেরই যেন বহিঃপ্রকাশ। কেবল সঠিক লঞ্চের ব্যবহারে শটটা পেয়ে যায় খুবই তাৎপর্যপূর্ণ এক প্রতীকী অর্থ। চমৎকার সিনেম্যাটিক একটা শট। ঋত্বিকের পরের ছবি কোমল গান্ধারে আমরা পাই একটা থিয়েটার গ্রুপের দুঃখজনক ভাঙনের গল্প। ছবিটার ইমেজ ও সংলাপে প্রতীকে বাংলা ভাগের প্রসঙ্গটাই দর্শকদের মনে আসতে বাধ্য। মেঘে ঢাকা তারার মতো এ ছবিরও প্রধান প্রোটাগনিস্ট এক নারী, অনুসূয়া। ভাঙনরত দুই গ্রুপের মাঝে মিলন ঘটানোর অনুসূয়ার আন্তরিক প্রচেষ্টার মাঝে যেন মুক্ত হয়ে ওঠে ছবিটার নির্মাতা ঋত্বিক ঘটকেরই দুই বাংলার মাঝে মিলনের আকুতি। অনুসূয়ার পুরুষ সঙ্গী ভিগুকে পদ্মার পাড়ে দাঁড়িয়ে একদিন অনুসূয়া বলেছিল তার দেশ এ নদীর ওপারে, পূর্ববঙ্গে, এবং আমরা দেখি খুবই প্রতীকী একটা চিত্রকল্প। বন্ধ রেল লাইনের উপরে বাফারে সে অনন্য শটটা। এ পথে ট্রেন আর পূর্ববঙ্গে যায় না। ওই একটা শটই দেশভাগের বুকচোরা বেদনা ট্র্যাজেডিটাকে, সুগভীর আরতিটাকে যেন যথার্থভাবে মেলে ধরে এ ছবিটার বয়ানে, দৃশ্যে ও সাউন্ড ট্র্যাকে। আমরা বুঝতে পারি এক থিয়েটার গ্রুপের ভাঙনের মধ্য দিয়ে ঋত্বিক আসলে কোন ভাঙনের কথা বলতে চেয়েছেন। একটা থিয়েটার গ্রুপের ভাঙনের প্রতীকে বাংলা ভাগের স্বরূপ ও বেদনাকে তুলে ধরার ঋত্বিকের দক্ষতাটা নিঃসন্দেহে উচ্চ প্রশংসা পাবে। আর মঞ্চনাটক অভিনেতা অভিনেত্রীদের যে আবহ ঋত্বিকে ছবিটাতে খুব সহজ সাবলীলতার সৃষ্টি করতে পেরেছিলেন, তা থেকে বোঝা যায় ঋত্বিক ঘটকের মতো মঞ্চ জগতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একজন নির্মাতার পক্ষেই কেবল সম্ভব ছিল কোমল গান্ধারের মতো একটা চলচ্চিত্র নির্মাণ। ঋত্বিকের এর পরের ছবি 1962 সালে তৈরি সুবর্ণরেখা যেন এক মানবিক বেদনা চিত্রায়ন। বিষণ্ণতার এক করুণ সুর এ ছবিটার শুরু থেকেই খুব সূক্ষ্মতারে বাঁধা থাকে এবং সেই বিষণ্ণতার রেশ ছবিটা শেষ হওয়ার পরেও দর্শক মনে অনুরণিত হতে থাকে। সুবর্ণরেখাকে আমি ঋত্বিক ঘটকের অন্যতম সেরা ছবি বলে মনে করি, বাংলাভাষী চলচ্চিত্রেরও।
অ্যারিস্টটল শিল্পের সঙ্গে ওই যে করুণার কথা বলেছিলেন, সুবর্ণরেখা ছবিতে করুণার সেই বেদনাত্ম রসটা ঋত্বিক ঘটক খুব গভীর নান্দনিকতার সৃষ্টি ও দর্শকদের মাঝে তা জারিত করতে পেরেছিলেন। মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার সহ ঋত্বিকের যে দেশভাগ ট্রিলজি, সুবর্ণরেখা সে ট্রিলজির তৃতীয় ছবি। দেশভাগ এমন এক বিষয় যা সব কিছুই যেন বিষণ্ণতার এক আধার চাদরে ঢাকা। তবে সুবর্ণরেখায় বিষণ্ণতার কারণ কেবল হয়তো দেশভাগ নয়, এ ছবির চরিত্রদের নৈতিক পরাজয়ও। ছবিটার প্রধান প্রোটাগনিস্ট ঈশ্বর বরাবরই ছিল এক মধ্যবিত্ত পলাতক চরিত্রের সুবিধাবাদী মানুষ, ফলে তার নৈতিক অধঃপতন হয়তো আমাদেরকে ততটা ব্যথিত করে না। কিন্তু গভীরভাবে আদর্শনিষ্ঠ হরপ্রসাদও যখন জীবনে সব হারিয়ে টাকার বিনিময়ে কলকাতার ধনী সমাজের বীভৎস মজার আস্বাদ পেতে চায়, তখন মানুষের মূল্যবোধ তথা মানব প্রজাতির প্রতি যেন আমরা কিছুটা আস্থা হারিয়ে ফেলি। সেই জীবনে হরপ্রসাদের এই তিক্ত উপলব্ধি যে আমরা সব বায়ুভূত নির্লম্ব হয়ে যাব, তখন মৃত্যু চিহ্নিত এই মানব জীবনের গভীর বিষাদটা যেন একটা মহাজাগতিক কসমিক রূপ পেয়ে যায়, যে বিষাদ থেকে সমস্ত মানব জাতিরই যেন কোনো মুক্তি নেই। তারপরেও ঋত্বিককে একজন নৈরাশ্যবাদী শিল্পী বলা কঠিন, কারণ ছবির পর ছবিতে মানবিক পতনের অতলান্ত গভীরতা দেখালেও উনি মানুষের প্রতি শেষ পর্যন্ত আশাবাদী থাকতে চেয়েছেন। যেমন অজান্তিকের শেষ দৃশ্যে আমরা দেখি ভাঙা জগদ্দল গাড়িটার পাশে গাড়ির হর্নটা বাজাচ্ছে এক শিশু। তিতাসক্তি নদীর নামের শেষ দৃশ্যে উন্মুক্ত ধান খেতে ভেপু বাজিয়ে ছুটে যায় আর এক মানব শিশু। মানুষের জীবন চক্র, সাইকেল অফ লাইফ তো চিরপ্রবাহমানই। অসংবেদনশীল মানুষকে বড় রকম ধাক্কা দিতে, তার ভেতরে মানবিক করুণা জাগিয়ে তুলতে সুবর্ণরেখা ছবিতে বেদনার রসটা ঋত্বিক হয়তো সবচেয়ে প্রগাঢ়ভাবে ছড়িয়ে রেখেছেন, সেটা সত্য। তবে শেষ দৃশ্যে মাতৃহারাও গৃহ এক বালকের নতুন বাড়ির সন্ধানও তো এক আশাবাদী ভবিষ্যৎ দিকেই ইঙ্গিত করে। ঋত্বিকের চলচ্চিত্রে আরেকটা বৈশিষ্ট্য, কেউ কেউ দুর্বলতাও বলতে পারেন, ওর কোনো কোনো ছবিতে অতিরিক্ত সমাপতনিক কোইন্সিডেন্স ঘটনার উপস্থিতি। সুবর্ণরেখা ছবিটাতে এই বিষয়টা খুবই দৃষ্টিগ্রাহ্য। তবে মনে রাখতে হবে, ঋত্বিক সেই ঘরানার একজন চলচ্চিত্র নির্মাতা যার কাছে গল্পের প্লটটা জরুরি নয়, এমনকি গল্পটাও গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে গল্পের থিমটা, ওর থিসিসটা। গল্পটাতে উনি ঠিক কী বলতে চেয়েছেন সেটা বুঝতে পারাটাই মূল। গল্পটা বা গল্পের প্লটটা এসেছে কেবল ওর মূল বক্তব্যটাকে তুলে ধরার বাহন হিসেবে মাত্র। ফলে গল্পটার দোষ ত্রুটি খুঁজে বেড়ালে ঋত্বিকের মতো একজন দার্শনিক চলচ্চিত্রকারের শিল্প ঐশনার প্রতি অবিচারী করা হবে। আসলে ঋত্বিক ঘটককে বুঝতে গেলে ওর জীবন দীক্ষার দর্শনগত দিকটা বুঝতে হবে। ঋত্বিক জীবন শুরু করেছিলেন একজন মার্ক্সবাদী হিসেবে, কিন্তু জীবনের এক পর্যায়ে ইয়ুংয়ের অবচেতন মনের তত্ত্বটার প্রভাব ওর মনে জগতে বেশ বড়ভাবেই পড়ে। ওর ছবিগুলো দেখে বোঝা যায় ইয়ুংয়ের প্রিমোডিয়াল আর্কিটাইপ হিসেবে মাদার ইমেজের ধারণাটা ওকে কত গভীরভাবেই না আকর্ষণ করেছিল। এ মাদার ইমেজের আবার দুটো রূপ, একটা ধ্বংসাত্মক রূপ, যেমন সুবর্ণরেখাতে পরিত্যক্ত এক বিমানবন্দরে বালিকা সীতার সামনে বহুরূপীর ওরকম মা কালীর অশুভ রূপ নিয়ে উপস্থিত হওয়ার দৃশ্যটা। আর দ্বিতীয় রূপটা হচ্ছে স্নেহময়ী মাতৃত্বের রূপ, লালন পালনের মাতৃত্বের যে পবিত্র দিকটা, সেটাও ওই সুবর্ণরেখা ছবিতেই রয়েছে। আমরা দেখি তরুণী সীতা ওর দাদাকে ঈশ্বরকে একসময় বলেও, আমি তো তোমার মাই। পবিত্র মাতৃত্বের প্রতি আকাঙ্ক্ষা যেন ঋত্বিকের অবচেতনের এক গভীর শৈল্পিক আকাঙ্ক্ষা। তবে এ মা কেবল এক নারী মাত্র নয়, ঋত্বিকের শিল্পী সত্তায় বাংলা নামের মাতৃভূমিটাই যেন একটা মাদার ইমেজ হিসেবে ওর ছবিতে বারবার এসেছে। কখনো পর্দায় ইমেজ হিসেবে, কখনো সাউন্ড ট্র্যাকে সংলাপ হিসেবে। একটা লেইট মোটিফের মতোই যেন বারবার ফিরে আসে দেশ মাতৃকাকে মাদার ইমেজে দেখবার এই ধারণাটা। পূর্ববঙ্গের যে মাতৃভূমিকে তিনি ফেলে এসেছিলেন, সেই হারানো মায়ের প্রতি যেন ওর এক সুগভীর আরতি ও হাহাকার। স্বদেশকে বাংলা মা হিসেবে দেখার মাদার ইমেজের এই ধারণাটা যে ছবিটাতে সবচেয়ে বেশি এবং প্রত্যক্ষভাবে চোখে পড়বে, সেটা হচ্ছে ঋত্বিকের শেষ ছবি যুক্তিতক্ক গপ্পতে, বিশেষ করে এই ছবিটার বঙ্গবালা চরিত্রটার মাঝে। পূর্ববঙ্গের উদ্বাস্তু নারী বঙ্গবালার নামটাই তো ইঙ্গিতবহ ও প্রতীকী।
তবে কোমল গান্ধারে অনুসয়া বা মেঘে ঢাকা তারা নিতার মাঝেও মাতৃত্বের এই বিশেষ রূপটা দুর্নিরীক্ষ ছিল না। আর তিতাসে বালক অনন্তের চোখে তো তার মা সাক্ষাৎ ভগবতী। সে যখন মায়ের কথা ভাবে তখন জগদ্ধাত্রী মা দুর্গার মূর্তিটাই তো তার চোখের সামনে ভেসে আসে। এমনকি অনেক ভিন্ন বিষয়ের একটা ছবি হলেও অজান্তিকে বিমলের ভাঙাচোরা পুরনো জগদ্দল গাড়িটাও কখনো কখনো হয়ে ওঠে যেন সর্বংসহা কোনো মায়েরই প্রতীক। ঋত্বিকের বহু আলোচিত ছবি তিতাসিটি নদীর নাম। ছবিটা ঋত্বিক ঘটক ওর প্রিয় পূর্ববঙ্গে সে শুট করেছিলেন। সমালোচকরা সকলেই এক বাক্যে ছবিটাকে একটা এপিক চলচ্চিত্র হিসেবে আখ্যায়িত করেছেন। তিতাস পাড়ের মালয় সম্প্রদায়ের জীবনের বর্ণনায় অদ্বৈত মল্ল বর্মনের উপন্যাসটাকে তাতে এপিক উপাদানটা ছিল, তবে গ্রিক ধ্রুপদ এপিকের মতো কোনো আটসাট এপিক নয়, এক ধরনের এলায়িত লোকজ এপিক। আমার কাছে তিতাসিটি নদীর নাম ছবিটির এক বড় সম্পদ হচ্ছে ছবিটা সিনেমাটোগ্রাফি। পূর্ববঙ্গের থেকে তিতাস নদী, তার দুপারে জনজীবন, প্রকৃত মানুষের জলজ অস্তিত্বের অপার সৌন্দর্যকে ঋত্বিক ঘটকের হয়ে ক্যামেরায় ধারণ করেছিলেন বাংলাদেশের এক সিনেমাটোগ্রাফার বেবি ইসলাম। এ ছবির অভিনেত্রীরাও চরিত্রানুগ উপশংসে অভিনয় করেছেন এবং এরা সবাই পূর্ববঙ্গের বা বাংলাদেশের। রোজি সামাদ, কবরী সরোয়ার, রওশন জামিল, কবির মিত্র প্রমুখ। আর অন্যতম চরিত্র তিলক চাঁদের চরিত্রে অভিনেতা হিসেবে পদ্মায় ঋত্বিক ঘটককে দেখতে পাওয়াতেও এ ছবিটার একটা বাড়তি সুখকর অনুভূতি। ঋত্বিকের শেষ ছবি যুক্তিতক্ক গপ্প 1974 সালে নিঃসন্দেহে ঋত্বিক ঘটকের সবচেয়ে বেশি আত্মজৈবনিক চলচ্চিত্র। এটা স্বাভাবিকই যে কোনো অতর চলচ্চিত্র নির্মাতার ক্ষেত্রে তার জীবনের নানা অভিজ্ঞতা অনুভূতির ছাপ তার সৃষ্ট চলচ্চিত্রে ফুটে উঠবে। কিন্তু যুক্তিতক্ক গপ্পতে ঋত্বিক নিজে পর্দায় সশরীর উপস্থিত থেকে এবং কিছুমাত্র রাগঢাক না করেই ওর বলবার কথাগুলি যেভাবে দর্শকদের সরাসরি বলেছেন তা ঋত্বিকের এই শেষ ছবিটাকে খুবই ব্যতিক্রমী এক সৃষ্টি করে রেখেছে। তৎকালীন রাজনৈতিক সামাজিক ব্যবস্থার প্রতি ঋত্বিকীয় তীব্র ক্ষোভ, মাওবাদী নকশাল আন্দোলনের প্রতি ওর সবিশেষ আগ্রহ, নিজের অ্যালকোহল আসক্তি, এসবই ছবিটাতে এসেছে খুবই প্রত্যক্ষ ও সরাসরি। যুক্তিতক্ক গপ্প ঋত্বিক ঘটকের তেমনই একটা সৃষ্টি যে চলচ্চিত্র দেখলে মানুষ ও শিল্পী ঋত্বিক ঘটকে বোঝা যাবে সবচেয়ে বেশি। যুক্তিতক্ক গপ্প ছবিটাতে ছেড়ে আসা পূর্ববঙ্গ বা খণ্ডিত বাংলার প্রতি ঋত্বিকের ভালোবাসার সুগভীর আর্তিটা আবারও প্রকাশ পেল খুবই তীব্রভাবে। পূর্ববঙ্গের উদ্বাস্তু নারী বঙ্গবালা হয়ে ওঠে যেন সে হারানো বাংলা মায়েরই এক প্রতীকে। খুব সচেতন ও অবর্থভাবেই ঋত্বিক বঙ্গবালাকে পর্দায় দেখানোর শটে রাখেন ওই রবীন্দ্রসঙ্গীতটা, কেন চেয়ে আছো গো মা। দৃশ্যকল্প সাউন্ড ট্র্যাকের এক অনন্য যুগলবন্দি। আর শুধু বঙ্গবালা নয়, আমরা একাধিকবারই পর্দায় ইমেজে দেখি বঙ্গবালার সঙ্গে নীলকণ্ঠরূপী ঋত্বিক ঘটকের টু শট, মাতা ও সন্তানের যুগল টু শট যেন। আর নীলকণ্ঠ নামটাও কতই না প্রতীকী। দেশভাগের সকল যন্ত্রণা, পূর্ববঙ্গকে হারানোর সব বেদনা নিয়ে ঋত্বিক ঘটকও কি বাস্তবের এক নীলকণ্ঠ শিল্পী নন? ঋত্বিক আরও দুটো কাহিনী চিত্র শুরু করেছিলেন কিন্তু শেষ করেননি। তারাশঙ্খ বন্দ্যোপাধ্যায়ের নাগিনী কন্যার কাহিনী ও শঙ্করের কত অজানারে। দুঃখের বিষয় যে বাঙালি দর্শক তার কখনোই দেখতে পেল না। বেশ কিছু প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিলেন ঋত্বিক ঘটক। আদিবাসীয় কা জীবন ওরাও, ওস্তাদ আলাউদ্দিন খাঁ, পুরুলিয়ার ছৌ, আমার লেলিন, দুর্বার পদ্মা ও রাম কিঙ্কর বেইজ। ফিয়ার ও রদেভু নামে দুটো স্বল্পদীর্ঘ চলচ্চিত্র তৈরি করেছিলেন। বিষয়বস্তুতে এসব প্রামাণ্যচিত্র স্বল্পদীর্ঘ চলচ্চিত্র যেমন বৈচিত্র্যময়, নির্মাণশৈলীতেও তেমনই ব্যতিক্রমী। ঋত্বিক ঘটক ছিলেন খুবই প্রথা বিরোধী ও আইকনোক্লাস্ট এক চলচ্চিত্রকার, সাহসী ও প্রতিষ্ঠান বিরোধী। তাই এটা বিস্ময়ের কিছু নয় যে ঋত্বিক ঘটক ভারতীয় সিনেমার আফা দ্য টেরিবল আখ্যাটা পেয়ে যান, এক দুরন্ত শিশু যাকে পোষ মানানো যায় না। আর এই প্রথা বিরোধিতার কারণেই ঋত্বিক নিয়ে ভারতে এবং ভারতবর্ষের বাইরে আজও আগ্রহের সীমা নেই। একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে ঋত্বিক ঘটকের বেশ কিছু মৌলিকত্ব রয়েছে, যেমন ওর ক্যামেরার কাজ। মিড শট তেমন ব্যবহার করতেন না। প্রকৃতি বা নগর জীবনের মাঝে চরিত্রদের লং শট বা এক্সট্রিম লং শট বেশি নিয়েছেন, অথবা শট নিয়েছেন ক্লোজ আপে এবং অনেক সময়ই
বি ক্লোজ আপে। মেঘে ঢাকা তারা নিতার অসামান্য কিছু ক্লোজ আপের কথা বলা যেতে পারে, যে একই সঙ্গে গভীর অর্থবহ এবং নান্দনিকও। লেন্সিংয়ের ব্যবহারও ঋত্বিক মৌলিকত্বের পরিচয় দিয়েছেন। ওর ছবিগুলিতে প্রচুর ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের ব্যবহার করেছেন। বলা চলে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহারের ক্ষেত্রে ঋত্বিক ঘটক আলাদা একটা ঘরানাই যেন সৃষ্টি করে গেছেন। আমার জানা মতে ভারতবর্ষের আর কোনো চলচ্চিত্র নির্মাতা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের এত বিবিধ ও বৈচিত্র্যময় ব্যবহার করেননি। এক বিকৃত সময়কাল ও বিকৃত সমাজ ব্যবস্থায় ও চরিত্রদের ভেঙে যাওয়া আবেগ অনুভূতি ও স্বপ্নগুলিকে তুলে ধরার ক্ষেত্রে ঋত্বিক খুব সচেতনভাবেই ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের এত বেশি ব্যবহার হয়তো করেছিলেন। অত্যন্ত সুপ্রযুক্ত ও পৌনঃপুনিক ব্যবহারের মাধ্যমে ঋত্বিক ঘটক চলচ্চিত্রের নন্দনতত্ত্বে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের একটা ভিন্ন দর্শনই যেন সৃষ্টি করে গেছেন। তিতাস একটি নদীর নাম ছবিটার চিত্রগ্রাহক বেবি ইসলাম ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার প্রসঙ্গে আমাকে একটা ঘটনার কথা বলেছিলেন। তিতাসের একটা বৃষ্টির দৃশ্য আছে। বেবি ইসলাম তার বৃষ্টির দৃশ্যটা শ্যুট করার জন্য একটা 50 মিলিমিটার লেন্স লাগিয়েছিলেন, যাতে দৃশ্যটা বেশ শিল্পিত লাগে। ঋত্বিক ঘটককে বললেন, হটাও এই লেন্স, ওরকম পুতু সুন্দর বৃষ্টি আমি চাই না, ওয়াইড অ্যাঙ্গেল লাগাও। বেবি ভাই নিজেও একজন অভিজ্ঞ ক্যামেরাম্যান এবং জীবনে অনেক বৃষ্টির দৃশ্য নিয়ে শ্যুট করেছেন, কিন্তু কোনো দিনই ওয়াইড অ্যাঙ্গেলে বৃষ্টির কোনো শট নেননি। তাই কিছুটা বিস্মিত হয়েছিলেন, কিন্তু শটটা নেবার পরে উনি বুঝতে পারলেন ঋত্বিক ঘটক আসলে ওকে কী শেখাতে চেয়েছিলেন। কারণ রাশ প্রিন্টে দেখলেন বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে যেন এক একটা টাকার মতো বড় বড়। ফলে তিতাসের বৃষ্টির দৃশ্যটা একটা আলাদা নাটকীয় মাত্রা পেয়ে যায়। ঋত্বিক ঘটকের ক্যামেরা কাজ সম্পর্কে আর একটা কথা বেবি ভাই আমাকে বলেছিলেন, বিষয়টা আমি অন্য উৎস থেকেও শুনেছি। তা হচ্ছে ঋত্বিক ঘটক ক্যামেরার লেন্সের সামনে কোনো ফিল্টার লাগানো পছন্দ করতেন না। বেবি ভাইকে বলতেন, খবরদার কাঁচ লাগাবি না। কাঁচ বা ফিল্টার ছাড়াই ও শটগুলো নেওয়া হতো। ফলে ঋত্বিক ঘটকের ছবিগুলো সিনেমাটোগ্রাফিও হয়েছে মানুষটার মতোই তীক্ষ্ণ, স্বচ্ছ ও অকৃত্রিম। খুবই সংবেদনশীল ও আবেগপ্রবণ একজন মানুষ ও শিল্পী ছিলেন ঋত্বিক ঘটক। 47-এর দেশভাগ ওর মনোজগতের স্থৈর্যটাকেই যেন ভেঙে চুরমার করে দিয়েছিল। যে গভীর বেদনাবোধ হাহাকার থেকে ঋত্বিক ঘটক গভীর বেদনা হাহাকার থেকে ঋত্বিক ঘটক কখনোই যেন আর মুক্ত হতে পারেননি। পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তুদের দুঃখ, দারিদ্র্য, অমানবিক মানসিক বেদনা, বাণিজ্যিক চলচ্চিত্র জগতের স্থূল ফিনিস্টানিজম এবং ভারতবর্ষের তৎকালীন শোষণমূলক রাষ্ট্র ব্যবস্থা ও মূল্যবোধহীন এক সমাজ আজীবন তাড়িত ও রাগী করে রেখেছিল। তো ওর ছবি তৈরি, লেখালেখি, নাট্যচর্চা সব ক্ষেত্রে আমরা সেই রাগেরই প্রকাশটা দেখি। নজরুলের সেই কবিতার মতো যেন দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি। মন ও চেতনায় বৃদ্ধ বয়সেই তাই ঋত্বিক ঘটক হয়ে রইলেন এক রাগী তরুণ। অ্যালকোহলের মাঝে হয়তো শান্তি খুঁজে পেয়েছিলেন, কিন্তু তা যে পাননি তা তো ওর গোটা জীবনটাই প্রমাণ। রাষ্ট্র সমাজ পরিপার্শ্বের প্রতি ক্ষোভ ঋত্বিকের প্রায় সব ছবিতেই রয়েছে। যেটা সবচেয়ে বেশি ফুটে উঠেছে ওর আত্মজৈবনিক চলচ্চিত্র যুক্তিতক্ক গপ্পতে। এ প্রসঙ্গে এই ছবির শেষ দৃশ্যটা তো খুবই অর্থবহ, যখন নীলকণ্ঠরূপী ঋত্বিক ক্যামেরার সামনে এগিয়ে এসে ক্যামেরার লেন্সে মদ ঢেলে দিলেন। খুবই প্রতীকী এক সমাপ্তি। আর একটা দিক থেকেও ঋত্বিক ঘটক বাংলা তথা ভারত চলচ্চিত্রে একজন ব্যতিক্রমী নির্মাতা হয়ে রইবেন। তা হচ্ছে উপমহাদেশের চলচ্চিত্র বড় বেশি হলিউড প্রভাবিত, কিন্তু ঋত্বিক ঘটক এমন একজন বিরল চলচ্চিত্রকার যার ছবি দেখলে মনে হয় না যে হলিউড বলে কিছু ছিল বা আছে। ঋত্বিকের শট গ্রহণ, লেন্সের ব্যবহার, চরিত্রদের অতি নাটকীয় অভিনয়, সংলাপ বলার ধরন, এসব কিছুই হলিউডের ঘরানা থেকে যোজন যোজন দূরে, অনেক সময় পুরো বিপরীতই। তাই আঙ্গিক ও প্রকাশভঙ্গিমার দিক থেকে ঋত্বিক ঘটক ছিলেন একেবারেই মৌলিক একজন চলচ্চিত্র নির্মাতা। যেরকম মৌলিক কোনো চলচ্চিত্র নির্মাতা একজন ব্রেসো, একজন তার্কোভস্কি, একজন অজু এবং একজন ঋত্বিক ঘটকও সব যুগেই খুব কমই জন্মায়। ঠিক আছে, সকলকে অনেক ধন্যবাদ।